মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এখন প্রাক্তন হয়ে গেছেন। গত 24শে জুলাই তিনি স্বাস্থ্যের কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। সেই পদত্যাগ পত্রে তার স্বাস্থ্যের ব্যাপারে এত কথা বলেছেন যে তিনি নাকি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছেন ইত্যাদি, এই কাজ করতে করতে মানে হঠাৎ হঠাৎ অজ্ঞান হয়ে যাচ্ছেন, এইসব কথাও রয়েছে। এছাড়া নানা রকম উচ্চ রক্তচাপ ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রশ্নটা হচ্ছে, রাষ্ট্রপতি থাকা অবস্থায় তিনি কবে কোনোদিন যে তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে পড়েছেন এমন কথা কোনোদিন শোনা যায়নি। সুতরাং এইসব কারণ যেগুলো তিনি দেখিয়েছেন এগুলো অকারণ কারণ, এই কারণের কোনো ভিত্তি নেই। আর দেশের মানুষ জানে অসুস্থতা নয়, তার পদত্যাগের আসল কারণ ভিন্ন। কি সেই কারণ? বিএনপি সরকার নিজে বাঁচতে রাষ্ট্রপতি চুপ্পুকে পদত্যাগ করতে বাধ্য করেছে। কেন তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের নিজে বাঁচার প্রশ্নটা উঠল এই জন্যেই সরকারের নিজস্ব গোয়েন্দা সংস্থা খবর দিয়েছে শেখ হাসিনা দেশে ফিরলে, তিনি নিজেই বলেছেন এই ডিসেম্বরের মধ্যে ফিরবেন, তবে তার আগেও ফিরতে পারেন। ডিসেম্বর হচ্ছে একদম লেটেস্ট, সব থেকে পরে হচ্ছে ডিসেম্বর। তো শেখ হাসিনা দেশে ফিরলে রাষ্ট্রপতি চুপ্পু তার সঙ্গে যোগসাজশ করে দেশে সাংবিধানিক সংকট তৈরি করার ষড়যন্ত্রে নাকি লিপ্ত আছেন। এই খবর কে দিচ্ছে প্রধানমন্ত্রীকে, বিএনপি সরকারকে, সরকারের নিজস্ব গোয়েন্দা বাহিনী। প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ না করে শেখ হাসিনা ভারতে নির্বাসিত হতে বাধ্য হয়েছিলেন। আর তার সুপারিশ ছাড়াই, মানে প্রধানমন্ত্রীর সুপারিশ ছাড়াই সংসদ ভেঙে দেওয়া হয়েছিল বাংলাদেশে। এবং তারপরে সুপ্রিম কোর্টের সংবিধান বেঞ্চের যে অভিমতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল, পরে জানা গেল সেই সুপারিশ, সুপ্রিম কোর্টের অভিমত, সেটা জাল। এবং সেটা যে জাল সেইটা নিয়ে মামলাও হয়েছিল ওখানকার হাইকোর্টে, ঢাকায়। যদিও ঢাকা হাইকোর্ট সেই মামলা তারা সেটা খারিজ করে দিয়েছে, কিন্তু প্রশ্ন উঠে গেছে। এবং শাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনা ফেরার পর এই বিষয়গুলো নিয়ে তিনি একটা সাংবিধানিক সংকট তৈরি করতে পারেন, এই খবর, এই ভয় পাচ্ছে সেখানকার বিএনপি সরকার। বর্তমান সরকারের তীব্র আশঙ্কা তৈরি হয়েছে রাষ্ট্রপতি ও প্রাক্তন প্রধানমন্ত্রীর মধ্যে টেলিফোন যোগাযোগের খবর ফাঁস হওয়ার ফলে। এটা শাহাবুদ্দিন চুপ্পু সম্প্রতি বিদেশে গিয়েছিলেন চিকিৎসার কারণে, এবং সেখানেই এই খবরটা ফাঁস হয়েছে। সরকারিভাবে শেখ হাসিনা ও শাহাবুদ্দিন চুপ্পুর টেলিফোন সংলাপ নিশ্চিত করা হয়নি বটে, মানে সরকার থেকে এটা স্পষ্ট করে বলা হয়নি বটে, তবে বিএনপি নেতৃত্ব এই খবরটি বিশ্বাস করে এবং তারা জানে। ফলে ঝামেলার গোড়া কেটে দিতে সরকার চুপ্পু সাহেবকে পদ থেকে হটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং প্রাক্তন রাষ্ট্রপতিকে বাধ্য করেছে পদত্যাগের সঙ্গে সঙ্গে বঙ্গভবন ছেড়ে চলে যেতে। ভাবুন তো, কয়েক ঘন্টার মধ্যে দেশের রাষ্ট্রপতিকে তার যে রাষ্ট্রপতি ভবন সেটা ছেড়ে সেখান থেকে চলে যেতে হচ্ছে তার নিজের বাসভবনে, একেবারে কয়েক ঘন্টার মধ্যে। এত দ্রুততার সঙ্গে পৃথিবীর কোনো দেশে রাষ্ট্রপতি তার বাসভবন পাল্টেছেন এমন, মানে গণতান্ত্রিক দেশে অবশ্যই, তো এমন কোনো উদাহরণ পাওয়া যায় না। শুধু এটাই যে অত্যন্ত দ্রুততার সঙ্গে করা হয়েছে তাই নয়, শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে বেশ কিছু মামলা দায়ের হয়েছে একেবারে বিদ্যুতের গতিতে। প্রাক্তন রাষ্ট্রপতি তার পদত্যাগের কয়েক ঘন্টার মধ্যেই ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর আখ্যা দিয়ে তার বিরুদ্ধে নজিরবিহীন সব অভিযোগের ফাইল খুলতে শুরু করেছে বিএনপি সরকার। শুধু দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার নয়, হত্যা ষড়যন্ত্র থেকে শুরু করে মানবতা বিরোধী অপরাধের সহযোগী হওয়ার গুরুতর অভিযোগ তোলা হয়েছে তার বিরুদ্ধে এবং সেই অভিযোগে কাঠগড়ায় দাঁড় করানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সেই শুরু হওয়াটা হয়েছে কোথায়? ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনাল বিচারের নামে বিচারের
বিচারের নামে অবিচার করে শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রীকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে। সেখানেই শাহাবুদ্দিন চুপ্পুকেও তার বিরুদ্ধেও মামলা করা হচ্ছে এবং সেই মামলার বিষয়বস্তু অপরাধগুলোও কিন্তু অনেকটাই এক। আমরা আসছি সেখানে, সেই প্রসঙ্গে আসছি। ট্রাইব্যুনালের আইনে সর্বোচ্চ সাজা তার কি হতে পারে? ফাঁসি নাকি আমৃত্যু কারাদণ্ড নাকি দুটোই? আজকের ভিডিওতে আমরা সেটাই পিন পয়েন্ট করে দেখব। চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন। চলুন মূল বিশ্লেষণে যাওয়া যাক। 2023 সালে যখন শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি হিসেবে বসানো হয়েছিল, তখন থেকেই দেশ জুড়ে প্রশ্ন উঠেছিল কি যোগ্যতায় এই পদ পেলেন তিনি। তখনই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কিন্তু উঠে গেছে, কিন্তু শেখ হাসিনা সেসব প্রশ্ন ধামাচাপা দেন। শাহাবুদ্দিন রাষ্ট্রপতি হন। বিএনপি জামাত সহ বিরোধীরা 24 আগস্ট অভ্যুত্থানের পর শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে ঘেরাও করেছে পর্যন্ত বঙ্গভবন, কিন্তু তাকে পদত্যাগ করাতে পারেনি। এই জন্যই যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার পাশে দাঁড়িয়ে গিয়েছিলেন এবং সেই দাঁড়ানোর ফলে সেনা তার পাশে ছিল বলে সফল হয়নি সেই প্রচেষ্টা। আপনাদের হয়তো মনে থাকতে পারে মোহাম্মদ ইউনূস পর্যন্ত শাহাবুদ্দিনকে একদম সহ্য করতে পারতেন না, তাকে একেবারে আটকে রেখে দিয়েছিলেন বঙ্গভবনের ভেতরে। সেখান থেকে তিনি বাইরে বেরোতে পর্যন্ত দেয়া হতো না তাকে, সে সুযোগ তিনি পাননি। আর ছাত্র জনতা এইটা দেখেই এবং তারা শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে ঘেরাও করেছিল বঙ্গভবন। যখন তারপরে কিন্তু সেনাপ্রধান, আগেই বলেছি, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার পাশে এসে দাঁড়ান, তার ফলে শাহাবুদ্দিন থেকে যান তার পদে। ক্ষমতায় আসার পর তারেক রহমান সেই প্রচেষ্টা নতুন করে শুরু করে দিয়েছিলেন, কিন্তু চুপ্পু নিজের পদে বহাল থাকতে তারেক রহমানের সঙ্গে সম্পর্ক ভালো করার বহু চেষ্টা করে যান এবং এই চেষ্টা করার পথ হিসেবে তিনি মোহাম্মদ ইউনূসের নামেও মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একের পর এক বোমা ফাটাতে থাকেন এবং এই বোমা ফাটানোর উদ্দেশ্য ছিল যাতে তারেক রহমানের সরকারের সঙ্গে তার সম্পর্কটা ভালো হয় এবং তিনি থেকে যেতে পারেন যাতে রাষ্ট্রপতি পদে। কিন্তু শেষ রক্ষা হলো না। শেখ হাসিনার সঙ্গে ফোন যোগাযোগের পর সম্পর্ক ভেঙে চুরমার। সত্যি সত্যি তার ফোন যোগাযোগ হয়েছিল কিনা আমরা বলতে পারবো না, কিন্তু বিএনপি সরকার বিশ্বাস করে ফোনে যোগাযোগ হয়েছিল শেখ হাসিনার সঙ্গে। সুতরাং তারপর থেকেই তারেক সরকারের কাছে তিনি শত্রু হিসেবে চিহ্নিত হয়ে গেছেন এবং সরকার এতটাই ক্ষুব্ধ, তার বিরুদ্ধে অভিযোগ এইটাই যে তিনি ফ্যাসিবাদের দোসর হিসেবে শেখ হাসিনা সরকারের অন্যায় আদেশগুলোর ওপর সিলমোহর দিয়ে গেছেন একের পর একবার। কখনো শেখ হাসিনাকে থামাবার চেষ্টা তো করেননি, বরং তার সব কাজে তিনি সমর্থন দিয়েছেন। অতএব এই অপরাধে, ফ্যাসিস্টের সহযোগী হওয়ার অপরাধে তিনি এখন অপরাধীর কাঠগড়ায়। ইতিমধ্যে কোন কোন অপরাধে মামলা হয়েছে শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে একটু দেখি। প্রথমত দুর্নীতি, ইসলামী ব্যাংক কেলেঙ্কারি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ। রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার। সেখান থেকে শুরু করে নানা জায়গায় দায়িত্ব পালন করার সময় তার নামের পাশে যুক্ত হয়েছে দুর্নীতির বহু অভিযোগ। বিশেষ করে এস আলম গ্রুপের আলোচিত সেই 80,000 কোটি টাকার ঋণ জালিয়াতি এবং ইসলামী ব্যাংক দখলের ঘটনায় পর্দার আড়ালে বড় ধরনের ভূমিকা ছিল শাহাবুদ্দিন চুপ্পুর। এই অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সাংবিধানিক সুরক্ষার কারণে, কারণ যেহেতু তিনি দেশের প্রেসিডেন্ট পদে থাকাকালীন তার বিরুদ্ধে কোনো মামলা করা যায় না, সেই জন্য তার বিরুদ্ধে তখন কেউ আঙুল তুলতে পারেনি। তাকে
অভিযুক্তের কাঠগড়ায় দাঁড়াতে পারেনি। কিন্তু এখন চলে যাওয়ার পর, রাষ্ট্রপতি পদ থেকে চলে যাওয়ার পরে কি অবস্থা? সংবিধানের সেই সুরক্ষার চাদর আর তার নেই। আইনমন্ত্রী বাংলাদেশের মোহাম্মদ আসাদুজ্জামান সাফ জানিয়ে দিয়েছেন, কারো প্রতি অবিচার করা হবে না ঠিকই, অর্থাৎ শাহাবুদ্দিনের বিচারে তার সুবিচার পাওয়ার সুযোগ তাকে দেওয়া হবে ঠিকই, তবে সুনির্দিষ্ট অভিযোগ যা আছে তার বিরুদ্ধে তার চুলচেরা বিশ্লেষণ চলছে এবং এই বিশ্লেষণও কিন্তু বেশি দিন নেবে না। খুব তাড়াতাড়ি বিশ্লেষণ শেষ করে কাজে নেমে পড়বে বিএনপি সরকার, অর্থাৎ তাকে কাঠগড়ায় তুলবে। অতীতে কিভাবে ক্ষমতার অপব্যবহার করে নিজের ও সহযোগীদের আখের গুছিয়েছেন তিনি, দুদক এবং সংশ্লিষ্ট তদন্ত সংস্থাগুলো এখন সেই ফাইলগুলো একে একে টেবিলের ওপরে সাজাচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে হত্যায় সহযোগিতা করা এবং মানবতা বিরোধী মামলা। শুধু আর্থিক দুর্নীতিতেই তার মানে আটকে থাকছে না চুপ্পুর ভাগ্য। বাংলাদেশ আজাদি পার্টি এবং রাষ্ট্র সংলাপ ফোরামের মতো রাজনৈতিক সংগঠনগুলো সরাসরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্তের আবেদন জানিয়েছে। এখানে অভিযোগটা কি জানেন? অভিযোগটা হলো সুপিরিয়র রেসপন্সিবিলিটি বা উচ্চপদস্থের দায়। রাষ্ট্রপ্রধান হিসেবে, দেশের 3 বাহিনীর প্রধান এবং সর্বোচ্চ অভিভাবক হিসেবে তিনি জুলাইয়ের গণহত্যাকাণ্ড রোধে কোনো ব্যবস্থা তো নেননি, সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিলেন। এই অভিযোগ তার বিরুদ্ধে ছাত্র জনতা, জামাত, বিএনপি তাদের সবার। আন্দোলনকারীদের ওপর যখন গুলি চালনা হচ্ছিল তখন তিনি ফ্যাসিবাদকে প্রকারান্তরে প্রোটেকশন দিয়ে গেছেন, মৌন সমর্থন জুগিয়েছেন। অর্থাৎ গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার সহযোগী শক্তি তিনি। আইন বিশেষজ্ঞরা বলছেন, জুলাই অভ্যুত্থানে যে তাজা প্রাণগুলো ঝরে পড়ার পেছনে যে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্রের চক্রান্তকারীদের তালিকায় একেবারে উঁচুর দিকে রয়েছে, আগে থেকেই রয়েছে শাহাবুদ্দিন চুপ্পুর নাম। শুধু তাই নয়, ভবিষ্যতে তার বিরুদ্ধে সরাসরি হত্যা মামলা এবং রাষ্ট্রদ্রোহিতার মতো গুরুতর অভিযোগে যুক্ত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর রাষ্ট্রদ্রোহিতার সাজাও হচ্ছে মৃত্যুদণ্ড। ঘটনা কিন্তু সেদিকেই যাচ্ছে। তাহলে এখন প্রশ্ন হলো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে তার সর্বোচ্চ কি শাস্তি হতে পারে? 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা কিংবা গণহত্যায় প্ররোচনা ও সহযোগিতার অভিযোগ প্রমাণিত হলে এখানকার নির্ধারিত সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড অথবা আমৃত্যু কারাদণ্ড, অথবা দুটোই একসাথে। যে দেশের সর্বোচ্চ সাংবিধানিক চেয়ারে বসে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার কথা ছিল, সেই চেয়ার থেকেই যদি কেউ গণহত্যাকারীদের আড়াল করে থাকে এবং আইনের চোখে যদি এই অপরাধ প্রমাণিত হয়, তবে সর্বোচ্চ শাস্তি বা মৃত্যুদণ্ড তার উপরে নেমে আসবে। ট্রাইব্যুনালের কাঠগড়ায় আজ হোক বা কাল এই অপরাধের জবাব তাকে দিতেই হবে। আর এবার তো আইন তার নিজের গতিতে চলা শুরু করে দিয়েছে। আগেই বলেছি, একেবারে বিদ্যুতের গতিতে। যে সংকেত পাওয়া যাচ্ছে তাতে বলা যায় 2-4 দিনের মধ্যে প্রাক্তন রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করা হবে। এজন্যই তাকে অত্যন্ত দ্রুততার সঙ্গে বঙ্গভবন থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যাতে গুলশনে তার বাড়ি থেকে তার গ্রেপ্তারি খুব বেশি মিডিয়া হাইপ না পায়। চুপ্পুর দুর্ভাগ্য, হাসিনা পালাবার পথ পেয়েছিলেন, কিন্তু চুপ্পুর পালাবার পথ নেই। শেখ হাসিনার ভারতে যাওয়া সম্ভব হয়েছিল, দেশের সেনা তার চলে যাওয়ার ব্যবস্থা করায়। চুপ্পু সে সুযোগ পেলেন না। ভারতও শেখ হাসিনার জন্যে যে ব্যবস্থা করতে পেরেছিল বাংলাদেশ সেনার সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে, চুপ্পু সেটা পাবেন না। কারণ
তিনি এই যে 2 বছরের মতো তিনি যে ক্ষমতায় ছিলেন রাষ্ট্রপতি হিসেবে, তিনি এই সরকারকে, অন্তর্বর্তী সরকার এবং বিএনপি সরকারকে তাদের সব কাজেও তিনি তাদের সাথে সহযোগিতা করে গেছেন। তিনি যদি তার বিবেককে একবার জাগিয়ে তিনি যদি তাদের প্রশ্ন করতেন, তাদের যে একের পর এক অর্ডিন্যান্স জারি করে যেভাবে এই ক্রাইম ট্রাইব্যুনালের আইনকে সংশোধন করেছেন তিনি, সেগুলো যদি তিনি না করতেন, তিনি যদি প্রশ্ন করতেন, তাহলে এতটা সুযোগ কিন্তু এই সুযোগগুলো কিন্তু মোহাম্মদ ইউনূসের সরকার পেত না। এবং ভারত এবং বিশ্বের যারা গণতন্ত্রবাদী তার কাছে তার ছবিটাও একটু ওপরে উঠতে পারত, কিন্তু চুপ্পু তা করেননি। তিনি একদম সেই কাঠের ঘোড়ার মতো যেদিকে মুখ করতে বলেছে সেই দিকে তিনি দাঁড় করিয়েছে, তিনি তাই করে গেছেন। তার ভাগ্যে কি অপেক্ষা করছে তাহলে? ওই যে আগে বললাম, 1 গ্রেপ্তারি, 2 জেল যাত্রা, 3 দ্রুত বিচার ও দণ্ডের ঘোষণা, এবং 4 এই দণ্ডে থাকবে জেল জরিমানা ও মৃত্যুদণ্ড। যদি মৃত্যুদণ্ড খুব দ্রুততার সঙ্গে মানে নভেম্বরের আগেই যদি কার্যকর করা হয়, অবাক হবেন না কেউ। কারণ চুপ্পুকে ফাঁসিতে চড়াতে পারলে শেখ হাসিনা ভয় পেয়ে দেশে ফেরার ইচ্ছা ত্যাগ করতে পারেন। শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে সেই ভয় দেখানোর কাজটা, মানে তাকে মেরে ফেলে সেই ভয় দেখানোর কাজটা করতে পারে বিএনপি সরকার। এই সম্ভাব্য বিচার ও শাস্তির খবর নিয়ে প্রিয় দর্শক, আপনার কি মতামত জানান। তিনি কি সত্যি আইনের ফাঁক গলে বের হয়ে যেতে পারবেন, নাকি ট্রাইব্যুনালের রায়ে তার কপালে ঝুলছে চরম শাস্তি? কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, এবং আগেই বলেছি সাবস্ক্রাইব করুন চ্যানেল ক্যালকাটা ডায়ালগস। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ। আমি গত 8 বছর ধরে এই চেয়ারে বসে এই কাজটা করছি, কিন্তু আমি কোনো দিন ভুল হইনি। আজ আমি প্রথমবার ভুল, এবং আমি এতে প্রচণ্ড আনন্দিত। আমি সব থেকে বেশি আনন্দিত আজ এটা স্বীকার করে নিতে যে আমি ভুল হয়েছি। আমি কোনো দিন এটা ভাবিনি, আমি বিন্দু মাত্র আশা করিনি যে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেবেন, এই সরকারের একজন মন্ত্রী দায় নিয়ে ইস্তফা দেবেন, এটা আমি একেবারেই আশা করিনি। এবং আজ আমি এটা বলতে অত্যন্ত আনন্দিত যে আমি ভুল ছিলাম, আমি ভুল ভেবেছিলাম। কারণ গত 12-15 বছরে আমরা এটা কোনো দিন দেখিনি, মমতার সরকার বলুন, মোদীর সরকার বলুন, কোথাও আমরা দেখিনি যে একটা ন্যায্য দাবি উঠেছে, সেই ন্যায্য দাবির ওপরে ভিত্তি করে একটা আন্দোলন গড়ে উঠেছে, এবং তার জেরে একজন দায়িত্ব নিয়ে পদত্যাগ করেছেন। সে মন্ত্রী হতে পারেন, অন্য যে কেউ হতে পারেন, কেউ পদত্যাগ করেছেন। আমরা কোনো দিন এটা দেখিনি। আমরা কি দেখেছি? আমরা বারবার দেখেছি আন্দোলনের দিকে আঙুল তোলা হয়েছে। যারা আন্দোলন করছেন তাদের দেশদ্রোহী, অ্যান্টি ন্যাশনাল, বিদেশের দালাল, এই সমস্ত কিছু বলে দাগিয়ে দেওয়া হয়েছে। যারা ন্যায্য দাবি তুলছেন তাদের চরিত্র হনন করা হয়েছে। শুধুমাত্র তাদের নয়, তাদের পরিবার, তাদের বাবা মা ভাই বোন সকলের দিকে আঙুল তুলে তুলে তাদের চরিত্র হনন করা, এইটা আমরা বারবার দেখে এসেছি। কিন্তু আজ যেটা হলো সেটা আমরা দেখিনি। আজ সন্ধেবেলা আপনি নিশ্চয়ই দেখতে পাবেন যে আমাদের দেশের সমস্ত বড় বড় যে সাংবাদিকরা রয়েছেন, আমাদের রাজ্যের যে বড় বড় সাংবাদিকরা রয়েছেন, বিরাট বড় বড় যে সব বিশ্লেষকরা রয়েছেন, তারা নিশ্চয়ই আপনাকে বোঝাবেন যে কিভাবে এইটা একটা দারুণ মাস্টার স্ট্রোক নরেন্দ্র মোদী এবং অমিত শাহর মাথা থেকে বেরিয়েছে, কিভাবে তারা একটা মাস্টার স্ট্রোক দিয়ে একটা বিরাট বড় চক্রান্তকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছেন, নষ্ট করে দিয়েছেন। কিন্তু আলটিমেটলি সত্যিটা বদলাবে না। একটা সত্যি যেটা আমাকে, আপনাকে, সেই সাংবাদিকদের, সেই বিশ্লেষকদের, দেশের প্রত্যেকটা মানুষকে মানতে হবে, আর সেই সত্যিটা হচ্ছে এরা পেরেছে, এই প্রজন্ম পেরেছে। গত 12-15 বছর ধরে যেটা আমরা পারিনি, যেটা কেউ পারিনি, সেটা এরা পেরেছে। ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন আন্দোলনের জেরে, আর আজকে এইটাই বটম লাইন, এইটাই শেষ কথা। কি বলেননি, কি বলতে বাকি রেখেছেন, কোনটা বলেননি? যে সমস্ত লোকজন রয়েছেন যারা সব ওই শাসকের কাপড় ধরে ঝুলে থাকেন, শাসকের ধামাধারি, যারা শাসকের সমর্থনে কথা বলেন, দেশের সমর্থনে নয় কিন্তু দেশভক্তির আড়ালে শাসক দলের সমর্থনে কথা বলেন, তারা কোনটা বলতে বাকি রেখেছেন? প্রথমে সোনাম ওয়াংচুককে ধরেছেন, চীনের দালাল। সোনাম ওয়াংচুক চীনের দালাল। তারপর সেই চীনের দালাল সোনাম ওয়াংচুকের অনশন ভাঙানোর জন্য দুজন বড় বড় কেন্দ্রীয় মন্ত্রী হাসপাতালে পৌঁছে গেছেন। জেপি নাড্ডার হাত থেকে খাবার খেয়ে অনশন ভাঙছেন সোনাম ওয়াংচুক। তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে আপনি তাড়াতাড়ি ওয়েট গেইন করুন, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, আপনি তো ইন্সপিরেশন। চীনের দালালকে খাবার খাইয়ে অনশন ভাঙাচ্ছেন জেপি নাড্ডা। হ্যাঁ,
চীনের দালালকে প্রধানমন্ত্রী বলছেন আপনি ইন্সপিরেশন, আপনার সুস্থতা কামনা করি। যেই এই কথা আপনি শুনেছেন সঙ্গে সঙ্গে আপনি আপনার সুর বদল করেছেন। ফরেন ফান্ডিং, এটা তো বলতে কোথাও বাকি রাখেননি, চারিদিকে ফরেন ফান্ডিং করে চিৎকার করে করে যে বিষ ছড়িয়েছেন, মানুষের মধ্যে যে বিষটা ঢোকানোর চেষ্টা করেছেন। বিদেশের টাকা ঢুকছে, কোথা থেকে টাকা আসছে? চীন থেকে টাকা আসছে, আমেরিকা থেকে টাকা আসছে, কোথা থেকে না টাকা পয়সা আসছে। তারপর আপনাদের বাবারা কি বলছেন, সরকার কি বলছে? সরকারের তরফ থেকে যখন মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের তরফ থেকে পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে যে এই সমস্ত আন্দোলনে কোথাও কোনো ফরেন ফান্ডিং এর টাকা ঢুকেছে, এরকম কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই, কোনো তথ্য, এসব খবর কিচ্ছু নেই। এসব শোনার পর কি বলেছেন? আবার সুর বদল করেছেন, কারণ ওটাই আপনার কাজ। আসলে আপনারা বারবার এই সুর বদল করেন, তার কারণ আপনারা তো বারবার পার পেয়ে যান, আপনারা বারবার জিতে আসছেন, ন্যায় করলেও জিতে আসছেন, অন্যায় করলেও জিতে আসছেন। তাই এই সুর বদলটা খুব তাড়াতাড়ি চলে আসে। আপনারা যখন চোখের সামনে দেখেছেন ভোটে জেতার পর তৃণমূল বিজেপি মিশে গেছে, আপনারা কোনো কথা বলেননি, প্রতিবাদ করেননি, আপনারা তার জন্যও যুক্তি সাজিয়েছেন। আপনারা যখন দেখেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ রাতারাতি বিজেপির রাজ্যসভার সাংসদ হয়ে গেল, আপনারা কোনো কথা বলেননি, আপনারা যুক্তি সাজিয়েছেন। যখন দেখেছেন তৃণমূলের নেতারা বলছেন এখন আমরা নরেন্দ্র মোদীকে সমর্থন করি, এখন আমরা বিজেপির পাশে বসবো, নরেন্দ্র মোদীর হাত ধরে কাজ করব, আপনারা কোনো কথা বলেননি, আপনারা যুক্তি সাজিয়েছেন। খালি বলেছেন বৃহত্তর স্বার্থ। কার বৃহত্তর স্বার্থ? কারণ দেশের বৃহত্তর স্বার্থ তো নয়, আগামী প্রজন্মের বৃহত্তর স্বার্থ তো দেখেননি। কার বৃহত্তর স্বার্থ দেখেছেন? নিজের স্বার্থে। কার জন্য আপনারা এই একতরফা প্রেমটা দেখাচ্ছেন? যার হয়ে এত কথা বলছেন সেও তো পোছে না আপনাকে, তারা তো আপনাদের পোছে না, সরকার শাসক দল তো পোছে না। অন্তত নিজের রক্ত, নিজের আগামী প্রজন্মের জন্য দুটো কথা বলতে পারতেন, সে কথা আপনারা বলেননি। বরং আপনারা এই সমস্ত বাজে কথা বলে ক্রমাগত মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে গেছেন। আর তারপর যেই অন্যরকম একটা ঘটনা ঘটেছে, সঙ্গে সঙ্গে সুর বদলে এটাই তো মাস্টার স্ট্রোক বলে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দিয়েছেন। আজকে আপনারা যেটা করেছেন সেটা হলো আপনারা নিজেদের রক্তর সঙ্গে বেইমানি করেছেন, আপনারা নিজেদের আগামী প্রজন্মের সঙ্গে প্রতারণা করেছেন। যাদের বাবা মা কাকা কাকিমা তারা হোয়াটসঅ্যাপে ওই ফরেন ফান্ডিং চীনের দালাল করে চিৎকার চেঁচামেচি করছেন, হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড খেলছেন, তাদেরই ছেলে মেয়ে ভাইপো ভাইজি তারা গিয়ে রাস্তায় দাঁড়িয়েছে, এবং শুধু দাঁড়ায়নি, একটা আন্দোলন করে দেখিয়ে দিয়েছে। সত্যজিৎ রায় অনেক দিন আগে বলে গিয়েছিলেন না, অনাচার করো যদি রাজা তবে ছাড়ো গদি। এরা অনাচার দেখেছে এবং তারপর এরা প্রশ্ন করেছে, গদি ছাড়িয়েছে। এরা অনাচার দিনের পর দিন দেখেছে। কি চেয়েছে বলুন তো? একটা 17, 18, 19 বছরের একটা ছেলে বা মেয়ে, সে কি চেয়েছে? পড়াশোনা করবে, পরিশ্রম করবে, পরীক্ষা দেবে, একটা পরীক্ষায় পাশ করবে, এটুকুই তো চেয়েছে। আপনারা এদের বদনাম দিতে তো বিন্দুমাত্র কিছু বাকি রাখেননি। আমি একটা সময় টিউশন করতাম, আমি শিক্ষক ছিলাম, ছোট ছোট ছেলে মেয়েদের মুখে রেজাল্ট নিয়ে চিন্তা দেখেছি, তাদের চোখের জল দেখেছি খারাপ রেজাল্ট হলে। এই জেনারেশনের ছেলেমেয়েরা শুধু ফোন চালায়, শুধু টিকটক আর রিল আর ইনস্টাগ্রাম করে। খারাপ রেজাল্ট হলে তারপর এদের মুখে ভয়, চিন্তা, ফোন মোবাইল সমস্ত কিছু সরিয়ে রেখে পড়াশোনা করা, পরিশ্রম করা, যাতে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া যায়, যাতে কিছু একটা হওয়া যায়, সেই চেষ্টা আমি এদের মধ্যে দেখেছি। আপনি নিজের দিনগুলোও ভুলে গেছেন কি? নিজে যখন ছোট ছিলেন, 11, 12 পড়াশোনা করতেন, কিছু একটা করতে হবে, পড়তে হবে, রেজাল্টটা কিরকম হবে সেই নিয়ে ভাবনা চিন্তা, সেই সব কিছু ভুলে গেছে। অন্তত তাদের জন্য দুটো কথা বলতে পারতেন। নিজের পরিবারের যে ছেলেমেয়েরা আগামী প্রজন্ম রয়েছে তাদের জন্য দুটো কথা বলতে পারতেন। এবার এক্ষুনি কিছু লোকজন চলে আসবেন প্রশ্ন করতে যে হ্যাঁ ঠিক আছে, সবই তো বুঝলাম পৌলমী, কিন্তু বলো কংগ্রেসের সময় এরা কোথায় ছিল? কংগ্রেস যখন এত অত্যাচার করছিল তখন এরা কোথায় ছিল? কংগ্রেসের এত দুর্নীতির সময় মায়ের পেটে ছিল, ডায়াপার পরে হামাগুড়ি দিচ্ছিল। এরা নিজেরাই নিজেদের ছবি এনে দেখিয়ে দিয়েছে যে কংগ্রেসের সময় আমরা এইখানে ছিলাম। এবার আমি আপনাকে প্রশ্ন করি, আপনি কোথায় ছিলেন বলুন তো? এক তো কংগ্রেসের যখন এত দুর্নীতি এত কিছু হয়েছে তখন আপনি কোথায় ছিলেন? এবং তার সঙ্গে দ্বিতীয় প্রশ্ন, এতদিন তো আপনারা প্রশ্ন করেছেন, এবার আমি আপনাদের করছি, এই যে 2014 থেকে 2026 এর মধ্যে আপনি কোথায় ছিলেন? 12 বছর ধরে একটা সরকার চলছে, সেই সরকারের কোনো ভুল হয়নি। এটা কি হতে পারে যে 12 বছরে একটা সরকার একটা মাত্র ভুল করেনি? আর যদি ভুল করে থাকে তাহলে তখন আপনি কোথায় ছিলেন? তখন কি বেরিয়ে এসে বলেছিলেন যে এটা সরকারের ভুল হয়েছে, শাসক দল এটা ভুল সিদ্ধান্ত নিয়েছে, এটা কিন্তু একেবারে ঠিক হয়নি বলেছিলেন, প্রতিবাদ করেছিলেন? নাকি তখনও সরকারের এবং শাসক দলের ভুলটাকে জাস্টিফাই করেছিলেন, ডিফেন্ড করেছিলেন, তখনও সেই বৃহত্তর স্বার্থের কথা বলে গিয়েছিলেন? আমাকেও প্রশ্ন করতে পারেন আপনি যে আপনি এতদিন কোথায় ছিলেন? মমতা ব্যানার্জির যখন এত কিছু চলছিল তখন আপনি কোথায় ছিলেন? আমি তো এখানেই ছিলাম, আপনি কোথায় ছিলেন জানি না, তাই আপনি দেখতে পাননি। এবং এখানেই বলি, জানেন তো যে নিরপেক্ষতা আপনারা চান নিরপেক্ষ কথা হবে, কিন্তু সেই নিরপেক্ষতা আপনার ঠিক ততক্ষণ ভালো লাগে যতক্ষণ সেই নিরপেক্ষতা আপনার হয়ে কথা বলছে। আপনার বিরুদ্ধে হলেই তখন সেটা আর ভালো লাগে না, তখন সেটা আর নিরপেক্ষতা থাকে না। আমার চ্যানেলে আমি কমেন্ট দেখেছি, একজন কমেন্ট করেছেন 2 মাস আগে অবধি আপনি অন্য কথা বলতেন, এখন আপনি অন্যরকম কথা বলছেন, আগের সেই সময় বড় মধুর ছিল।
আমি বদলাইনি, কিন্তু আমি ঠিক যেখানে ছিলাম সেখানেই আছি। বড় বড় সমস্ত সাংবাদিক, বড় বড় সব সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা সমস্ত দারুণ দারুণ কথা বলতেন, মমতার সরকারের বিরুদ্ধে কথা বলতেন, বিজেপির কাছ থেকে টাকা নিয়ে তারা কথা বলতেন মমতার বিরুদ্ধে, এখন তারা বিজেপির বিরুদ্ধে সেই কারণে মুখ খুলতে পারছেন না, কারণ এখন তো তাদের কেউ টাকা দিচ্ছে না বিজেপির বিরুদ্ধে বলার জন্য। আমাকে কিন্তু সেরকম কোনো বদল করতে হয়নি। মমতার বিরুদ্ধে প্রশ্ন করার জন্য, মমতার সরকারের বিরুদ্ধে প্রশ্ন করার জন্য আমাকে কেউ টাকা দেয়নি। সেই রকমই এখন যারা শাসক দল তাদেরও আমি প্রশ্ন করব, তার জন্যও আমাকে কেউ টাকা দেয়নি। আমার কাজ এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে ক্ষমতাকে প্রশ্ন করা। কেন জানেন? আপনি তো বুঝবেন না, ভালো করে ভেঙে বুঝিয়ে দিই। ক্ষমতাকে প্রশ্ন তার কারণ, যদি কিছু বদলাতে হয়, যদি কোথাও কোনো ব্যবস্থা গ্রহণ করতে হয়, পদক্ষেপ নিতে হয়, শাস্তি দিতে হয়, সেটা যার হাতে ক্ষমতা রয়েছে সেই করতে পারে। সেই কারণে প্রশ্নটা ক্ষমতার কাছেই যায়। সেই কারণেই আমি ক্ষমতাকে প্রশ্ন করছি। এবং তারই সঙ্গে আমার টেবিলে কে আছেন দেখতে পাচ্ছেন, কে আছেন? আমি এই মানুষটিকে বেছে নিয়েছি, আমি এই মতাদর্শকে বেছে নিয়েছি। আমি শ্যামাপ্রসাদ আর নেতাজির এই যে লড়াইটা একটা লাগানো হচ্ছে, এর মধ্যে নেতাজিকে বেছে নিয়েছি। কিছুদিন আগে পর্যন্ত গান্ধীজি ভার্সেস নেতাজি এই লড়াইটা লাগানো হতো, এখন গান্ধীজিকে সাইড করে দিয়ে শ্যামাপ্রসাদ ভার্সেস নেতাজি করে দেওয়া হয়েছে। এবং সেখানে বিজেপির নেতারা, একাধিক নেতা, রাজ্যসভার সাংসদ, বড় বড় নেতা, তারা সব এগিয়ে এসেছেন এটা বোঝানোর জন্য যে আসলে শ্যামাপ্রসাদই কিভাবে বড় ছিলেন, নেতাজি তো সাইড লাইনে, সাইড ক্যারেক্টার ছিলেন। সেইখানে আমি এই মানুষটিকে বেছে নিয়েছি। এবং সব থেকে বড় কথা কি জানেন তো, তার জন্য আমাকে কিচ্ছু বদলাতে হয়নি, আমাকে কিচ্ছু করতে হয়নি। আপনাকে যেরকম কথায় কথায় সুর বদলাতে হয়, আমাকে কিচ্ছু বদলাতে হয়নি। আমি তখনও ক্ষমতাকে প্রশ্ন করতাম, এখনো ক্ষমতাকেই প্রশ্ন করছি। এবার তাহলে এরপরে কি হবে? কি হবে আমি জানি না। আমি ভবিষ্যৎ দেখতে পাই না, ভবিষ্যৎ দ্রষ্টা নই, জ্যোতিষী নই, আমার কাছে কোনো টিয়া পাখি নেই যে ভবিষ্যৎটা দেখে বলে দেবে যে এরপরে কি হবে। এরপরে তাহলে কি সব পেপার লিক বন্ধ হয়ে যাবে? এরকম বোকা বোকা কোনো কথা আমি কোনোদিন বলিনি। এবং আমার ধারণা যারা আন্দোলন করছেন তারাও এরকম কোনো কথা বলেননি যে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলেই সমস্ত পেপার লিক বন্ধ হয়ে যাবে। ভুল মানুষ মাত্রেই হবে, ভুল আপনি বন্ধ করতে পারবেন না। গোটা পৃথিবী জুড়ে ভুল তো হবেই, পেপার যখন আছে পেপার লিক হবেই, ছাদ যখন আছে ছাত্র ফুটো হবেই। কিন্তু অ্যাকাউন্টেবিলিটি নেওয়ার একটা জায়গা তৈরি হলো। এই যে ঘটনাটা ঘটলো, একটা নিদর্শন তৈরি হলো, একটা এক্সাম্পল সেট হলো যে একটা ভুল করলে সেটা স্বীকার করতে হয়, তার দায়বদ্ধতা নিতে হয় এবং সেখানে একটা অ্যাকাউন্টেবিলিটি, একটা রেসপন্সিবিলিটি নিয়ে তার কনসিকুয়েন্সটা ফেস করতে হয়। এই জায়গাটা তৈরি হলো এবং এই এক্সাম্পলটা থেকে যাবে, এই নিদর্শনটা থেকে যাবে। শুধুমাত্র কেন্দ্রীয় স্তরে নয়, ইভেন বিভিন্ন রাজ্য যেখানে শুধুমাত্র বিজেপি ক্ষমতায় রয়েছে সেটাও নয়, 90% রাজ্যে এখন বিজেপি ক্ষমতায় রয়েছে, কংগ্রেস শাসিত রাজ্য কিংবা বাম শাসিত রাজ্য যেটা এখন নেই, কিন্তু সেরকম যে কেউ ক্ষমতায় থাক না কেন, এইটা নিদর্শন হয়ে থেকে যাবে, এই ঘটনাটা এক্সাম্পল হিসেবে থেকে যাবে যে আমাকে আমার বেস্টটা দিতেই হবে। কারণ আমি যদি ভুল করি আমাকে তার অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে, রেসপন্সিবিলিটি নিতে হবে বা আমাকে নেওয়ানো হবে। 10 থেকে 20% অ্যাকাউন্টেবিলিটি নেওয়ার জায়গাটা বেড়ে যাচ্ছে, যে জিনিসটা এর আগে 12 বছর ধরে এই সরকারের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়নি। আমাদের দেশে একটা ব্যাপার আছে জানেন তো, যে আমাদের দেশে যে বয়োজ্যেষ্ঠরা, বড়রা যারা রয়েছেন, বড় বড় লিডার, নেতা টেতা যারা রয়েছেন, তারা মনে করেন তারা যদি সামনে এসে বলে দেন যে হ্যাঁ ঠিক আছে আমাদের ভুল হয়েছে, বা তারা যদি ছোটদের সামনে ক্ষমা চেয়ে নেন, তাদের সমস্ত সম্মান চলে যাবে, তারা খুব ছোট হয়ে যাবেন। অথচ আমাদেরই দেশের এটা সংস্কৃতি যেখানে বলা হয় ক্ষমা চাইলে কেউ ছোট হয়ে যায় না। আমি আজকের পর্বটাই শুরু করলাম ক্ষমা চেয়ে, নিজের ভুল স্বীকার করে, যে আমি এটা ভাবতে পারিনি, আমি এটা বুঝিনি যে এটা হবে। বাচ্চারা এটা দেখিয়ে দিয়ে গেল, এটা বুঝিয়ে দিয়ে গেল। আমি এটা বুঝিনি, আমি এটা ভাবতে পারিনি, তার কারণ আমি এটা কোনোদিন দেখিনি যে কেউ এইভাবে অ্যাকাউন্টেবিলিটি নিয়েছেন বা নেওয়ানো হয়েছে। এইবার আমি দেখলাম আমার জন্যও এটা একটা এক্সাম্পল সেট হয়ে রইলো। এরপর আমি যখন কাজ করব, কথা বলবো, আমি বলবো যে এইরকম একটা ঘটনা ঘটেছিল, হ্যাঁ এইরকম একটা নিদর্শন রয়েছে। ঠিক এই একইভাবে এই নিদর্শনটা সবাই মনে রাখবেন, এটা হয়ে গেল, সামনে এই এক্সাম্পলটা থেকে যাবে। এরপরে হয়তো আবার এরকম একটা ঘটনা ঘটবে, আবার হয়তো আন্দোলন হবে এবং সেই আন্দোলনে হয়তো আবার পুলিশ লাঠিচার্জ করবে, আবার মারধর করা হবে, দেশদ্রোহী, চীনের দালাল, বিদেশের দালাল, টুলকিট, টুকরে টুকরে গ্যাং, এই সমস্ত কিছু বলা হবে আন্দোলনকারীদের। কিন্তু এই যে ঘটনাটা আজ ঘটলো, এই যে নিদর্শনটা তৈরি হয়ে গেল, এইটা মাথায় থেকে যাবে যারা আন্দোলন করছেন তাদেরও, যার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে তারও। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।